আসসালামু আলাইকুম। ব্রিথিং উইথ শাফিউলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিসেবিলিটি বা প্রতিবন্ধিতা সম্পর্কে। তো প্রতিবন্ধিতা সম্পর্কে আসলে আমরা একেকজন একেকভাবে জানি। অনেক ক্ষেত্রে আমাদের ধারণার ত্রুটি আছে। তো সবকিছু নিয়ে আজকে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আসলে প্রতিবন্ধিতা আসলে কি সেইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিসেবিলিটি বা প্রতিবন্ধিতা নিয়ে আমাদের সকলেরই আসলে কিছু না কিছু ধারণা আছে। অনেকের ক্ষেত্রে এই ধারণাগুলো আসলে ভুল। তো সব মিলিয়ে উম আ দেখা যায় অনেক সময় ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যাকে থাকি প্রতিবন্ধী বলে থাকি, সম্বোধন করে থাকি। আবার আমরা অনেক ক্ষেত্রেই অনেককে দেখে আমাদের মনে হয় প্রতিবন্ধী। কিন্তু আসলে সবাই কি প্রতিবন্ধী? না। প্রতিবন্ধী হতে হলে মানে কিছু শর্ত আছে যেগুলা আম যদি আ দেখা যায় সেক্ষেত্রেই আসলে আমরা তাকে প্রতিবন্ধী বলতে পারি। চলুন এবার জেনে নেই প্রতিবন্ধী বা ডিসেবিলিটি আসলে কি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবন্ধিতা বা ডিসেবিলিটিটা হলো একটা মাল্টি ডাইমেনশনাল দিক, যার অনেকগুলা দিক রয়েছে এবং এটা খুবই জটিল একটা বিষয়। সেই জন্য আ আ প্রতিবন্ধিতার পুরা বিশ্বব্যাপী কোনো নির্দিষ্ট একক কোনো সংজ্ঞা আসলে নেই এবং সময়ের সাথে, সাথে আমরা দেখি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের যে সংজ্ঞাগুলা সেগুলো পরিবর্তিত হয়েছে। এবং এই জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞাগুলা মাথায় রেখেই বিভিন্ন দেশ নিজেদের কনটেক্সট বা সংস্কৃতি অনুযায়ী সেটাকে সংজ্ঞায়িত করে থাকে। তো আমাদের দেশে বা বৈশ্বিকভাবে প্রতিবন্ধিতার আসলে মাত্রাটা বা কি পরিমাণে প্রতিবন্ধিতা হয়ে থাকে বা সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ২০২২ সালের তথ্য মতে যে পুরো পৃথিবীর শতকরা ১০০ জনের মধ্যে ১৬ জনেরই কোনো না কোনো আ মা প্রতিবন্ধিতার অভিজ্ঞতা রয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ২০২১ সালে একটা সার্ভে আছে প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে। সেই সার্ভে অনুযায়ী ১০০ জনের মধ্যে ২.৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন বা কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা আ নিয়ে আছেন। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা বেসরকারি হিসাবে সেই সংখ্যাটা অনেক বেশি। এবার আমরা জানার চেষ্টা করব বিভিন্ন আন্তর্জাতিক বা আমাদের বাংলাদেশী আম সংজ্ঞা থেকে আসলে প্রতিবন্ধী কাদের আমরা বলতে পারি সেই সম্পর্কে। তো ১ম এই আমি যেটা শুরু করব যে ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিবন্ধিতার যে সংজ্ঞাটা দিয়েছিল সেইটা সম্পর্কে। সেই সংজ্ঞায় আসলে প্রতিবন্ধী বলতে বোঝানো হয়েছে সেই সকল ব্যক্তিদের যাদের উম বি বিভিন্ন শারীরিক সমস্যা বা মেডিকেল ইস্যুর কারণে সীমাবদ্ধতায় পড়তে হয় এবং এর ফলে যেটা হয় যে তাদের অন্য ৮-১০ জনের মতো স্বাভাবিকভাবে কাজকর্ম করার সক্ষমতাটা ব্যাহত হয়। তো এই সংজ্ঞাটার আসলে মূল একটা সমস্যা ছিল এটা কেবলমাত্র ব্যক্তির মেডিকেল ইস্যুগুলাকেই প্রতিবন্ধী হওয়ার পিছনে একমাত্র দায়ী বলে বিবেচনা করেছে এবং পারিপার্শ্বিক যে অবস্থা এবং আমাদের সমাজের যে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সেইটা সম্পর্কে তেমন বিষয় ছিল না। সেইজন্য এই সংজ্ঞাটা ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এরই প্রেক্ষিতে ২০০১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকটি সংজ্ঞা প্রবর্তন করেছে যেখানে প্রতিবন্ধিতা বা ডিসেবিলিটিকে একটা আমব্রেলা টার্ম বা ছাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং এখানে ৩ টা মূল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে ইম্পেয়ারমেন্ট বা তার শারীরিক বিভিন্ন আম সীমাবদ্ধতা বা অক্ষমতা থাকবে এবং তার ফলে কি হবে? তার কাজকর্ম ব্যাহত হবে এবং সে সামাজিকভাবে যে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজ আছে সেইগুলা থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তো এই সংজ্ঞাটার একটা বিশেষ দিক হলো আগেরটা থেকে শিক্ষা নিয়ে শুধুমাত্র তার হেলথ কন্ডিশন বা শারীরিক অবস্থাটাই প্রতিবন্ধিতার জন্য দায়ী বলে স্বীকৃতি দেয়নি। এর পাশাপাশি তার পরিবেশগত অবস্থা এবং তার যে সামাজিক সাংস্কৃতিক অবস্থা সেই অনুযায়ী আসলে এটাকে ডিফাইন করেছে। তো এইটা কিভাবে? ধরেন ফর এক্সাম্পল আপনি চোখে দেখেন না। তার মানে আপনার চোখের গঠনগত ত্রুটির কারণে আপনার ইম্পেয়ারমেন্ট আছে। হ্যাঁ? তো ঠিক সেই কারণে আপনি কিছু কাজ করতে পারছেন না। ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন না সামনে অনেক দূরে বোর্ডে কি আছে। তো একজন স্টুডেন্টের যদি এরকম হয় তো ক্লাসে সে গেলে সে ব্ল্যাকবোর্ড দেখতে পারবে না। তো সেই জায়গাটায় সে পিছিয়ে পড়বে। এখন সেটা তার শারীরিক অবস্থার জন্য পিছিয়ে পড়ল। কিন্তু একই সাথে আপনি চিন্তা করেন সেই ব্ল্যাকবোর্ডটায় যদি বড় করে টিচার লিখেন কিংবা বিভিন্ন কালারফুল উপকরণ অনেক রঙিন উপকরণ ব্যবহার করেন কিংবা যা উনি বোর্ডে লিখে দিয়েছেন সেগুলো যদি মুখে বলেন, তাহলে এই পরিবেশগত ছোটখাটো কিছু পরিবর্তনের কারণে কিন্তু সে পার্টিসিপেশন থেকে পিছিয়ে পড়ছে না অন্যদের থেকে। তো এইটাই বোঝায় যে তার হয়তো ফিজিক্যালি বা হেলথ ইস্যু আছে, সে চোখে কম দেখছে।
কিন্তু এই যে পরিবেশটা যদি আমরা ঠিকমতো তৈরি করে দিতে পারি, সেক্ষেত্রে আসলে সে প্রতিবন্ধী হিসেবে পিছিয়ে পড়ছে না, অর্থাৎ প্রতিবন্ধী হচ্ছে না, যেহেতু সে পার্টিসিপেশন করতে পারছে। তো এই কারণে এই সংজ্ঞাটার একটা বিশেষ দিক হলো সেটা সবগুলা দিক আসলে তুলে ধরেছে, যে প্রতিবন্ধী হতে গেলে শারীরিক বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে, যেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলছি। এর পাশাপাশি তার বিভিন্ন সেটার এই ইম্পেয়ারমেন্টের ফলে আসলে তার কিছু অক্ষমতা তৈরি হবে দৈনন্দিন কাজ করতে। এর ফলে সে সমাজে সবার থেকে পিছিয়ে পড়বে, এবং এইটার জন্য শুধুমাত্র শারীরিক অবস্থা দায়ী না, সামাজিক যে কাঠামো সেটাও অবশ্যই দায়ী। এরই ধারাবাহিকতায় 2006 সালে জাতিসংঘ থেকে একটা অধিকার ভিত্তিক অর্থাৎ রাইট বেসড একটা আহ, সংজ্ঞা প্রবর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী তারাই যাদের দীর্ঘমেয়াদী শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা সেন্সরি বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে, যেটার ফলে কি হচ্ছে, তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে সমাজের বিভিন্ন কাজে কাজ করতে বা ইন্টারাকশনের ক্ষেত্রে। আহ, এবং এইটার ফলে তাদের কি কার্যকর অংশগ্রহণটা ব্যাহত হচ্ছে সমাজে, যে এবং অন্যদের মতো করে তারা অংশগ্রহণ করতে পারছে না এবং পিছিয়ে পড়ছে। তো এই জায়গাটা আসলে ইকুয়ালিটির জায়গা থেকে দেখা হয়েছিল, এবং দেখে এই সংজ্ঞাটা প্রবর্তন করা হয়। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই আন্তর্জাতিক সংজ্ঞাগুলোর পরিক্রমা আমরা দেখলাম, এবার আমরা দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশের কনটেক্সটে আসলে প্রতিবন্ধী কিভাবে সংজ্ঞায়িত করা হয়। তো এই আন্তর্জাতিক সংজ্ঞাগুলো আসলে মাথায় রেখে, এই ধারণাগুলো মাথায় রেখে আমাদের দেশ নিজেদের মতো করে সংজ্ঞা প্রবর্তন করেছে, এবং আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, যেটা 2013 সালে, সেইখানে আসলে প্রতিবন্ধী বলতে তাদের বোঝানো হয়েছে যাদের দীর্ঘমেয়াদী অথবা স্থায়ী শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা বিকাশজনিত অথবা সেন্সেশন রিলেটেড কি আছে, ইম্পেয়ারমেন্ট আছে বা বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা আছে, এবং সেই জায়গার কারণে একজন ব্যক্তিকে কি হচ্ছে, বিভিন্ন ধরনের আম, আহ, দৃষ্টিভঙ্গি বা পরিবেশগত সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, এই ব্যক্তি সমাজের অন্যদের থেকে পিছিয়ে পড়ছে। তো আমাদের দেশের কনটেক্সটেও দেখা যায় আমরা অধিকার ভিত্তিক আসলে বা ইকুয়ালিটি, অন্যদের থেকে পিছিয়ে পড়ার ডাইমেনশনেই দেখার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের আইনে সেটার কথাই বলা আছে। এবং যেহেতু এটাই আমাদের সর্বশেষ কার্যকর আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা নিয়ে, সুতরাং আমাদের দেশে এই প্রতিবন্ধী বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ধারণাটাই আসলে মাথায় রাখা হয়, এবং এই আইন অনুযায়ী আসলে প্রতিবন্ধিতার বিভিন্ন ধরন সম্পর্কেও বলা আছে। তো সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব আমার পরবর্তী কোনো ভিডিওতে। আহ, এইটা এই ধারণাগুলা থেকে বা সংজ্ঞাগুলা থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রতিবন্ধিতার যে ধারণাটা, সেটা সময়ের সাথে সাথে আসলে পরিবর্তিত হয়েছে, এবং একটা সময় কেবলমাত্র মেডিকেল বা হেলথ ইস্যু রিলেটেড ছিল, যে হেলথ ইস্যুটাকেই প্রতিবন্ধিতার পিছনে একমাত্র দায়ী হিসাবে দেখা হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে পরিবেশগত দিকগুলা বা আমাদের সামাজিক যে অবস্থা, সেটাকেও প্রতিবন্ধিতার জন্য সমানভাবে দায়ী হিসাবে আমরা বিভিন্ন সংজ্ঞার মধ্যে দেখতে পেয়েছি, এবং সর্বশেষ যেটা ইকুয়ালিটি বা রাইট বেসড একটা মেথডের মধ্যে আমরা গিয়েছি। এবার এবার আমরা ডিসেবিলিটির 3টা ডাইমেনশন নিয়ে কথা বলবো, যেটা আমি আগে সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম, পরে বলবো। তো আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং ডিসেবিলিটি অ্যান্ড হেলথ, যেটাকে আমরা সংক্ষেপে আইসিএফ বলি, সেই অনুযায়ী 3টা ডাইমেনশনের কথা বলা হয়েছে, যার প্রথমটা হলো ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট বলতে আসলে বোঝায় আমাদের শারীরিক বা মানসিক বিকাশজনিত কোনো একটা ঘাটতি আসলে। হ্যাঁ, কোনো একটা ঘাটতি। ফর এক্সাম্পল, আমি কানে যদি না শুনি, সেক্ষেত্রে আমার কানের গঠনগত ত্রুটির কারণে আমি কানে কম শুনি, সেটা হলো আমার একটা ইম্পেয়ারমেন্ট। এবং ইম্পেয়ারমেন্টের ফলে যদি সেকেন্ড স্টেজ, যেটাকে আমরা বলি অ্যাক্টিভিটি লিমিটেশনস, অর্থাৎ যে আমার একজন ব্যক্তি দৈনন্দিন জীবনে যে কাজগুলা করে সেই কাজগুলা যদি ব্যাহত হয়, এবং থার্ড যে বিষয়টা হলো যে পার্টিসিপেশন রেস্ট্রিকশন, অর্থাৎ বৃহত্তর পরিসরে একটা ব্যক্তির পড়াশোনা, চাকরি বা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে তার অংশগ্রহণ যদি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র আমার যে মেডিকেল ইস্যুটা হবে সেইটার জন্যই প্রতিবন্ধী হচ্ছে না। ফর এক্সাম্পল, খুব সহজ করে যদি আমি বোঝাই, আপনার এবং আমার দুইজনেরই কানের গঠনগত ত্রুটির কারণে আমাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বা শ্রবণ প্রতিবন্ধিতা আছে, এবং আমরা দুইজনেই কানে কম শুনি। আপনি তো আপনি শহরে থাকেন, আপনার অনেক ফেসিলিটিস আছে, আপনার ফ্যামিলি অ্যাফোর্ড করার সক্ষমতা আছে, গিয়ে অ্যাসেসমেন্ট করাবে, ডায়াগনোসিস করাবে এবং ট্রিটমেন্ট করাবে, এবং প্রয়োজনীয় যে উপকরণগুলো দরকার সেটা নিবে। অন্যদিকে আমি আসলে গ্রামে থাকি, আমার সেই রকমের মানে সক্ষমতা আসলে নাই। তো দেখা যাচ্ছে আমাদের দুইজনের কানের সমস্যার মাত্রাটা একই, প্রায় সমান, কিন্তু আপনি যেহেতু ওই রকম ফেসিলিটিতে আছেন, আপনার সমাজ কাঠামো বা পরিবেশটা ওই রকম,
তো আপনি গিয়ে ট্রিটমেন্ট করালেন, চেক করে দেখলেন কতটুকু কম শোনেন এবং একটা আম চিকিৎসার মধ্যে থাকলেন। ধরেন একটা হিয়ারিং এইড ব্যবহার করলেন। বা আমি ধরলাম আপনি হিয়ারিং এইড ব্যবহারই করেন না। আপনি একটা ভালো স্কুলে পড়েন। সেই স্কুলের টিচার কি করলো? যখন বুঝলো যে আপনার এই সমস্যাটা আছে, টিচার একটু বড় করে ব্ল্যাকবোর্ডে লিখে দিল। আপনি যেহেতু কানে শুনছেন না, সেক্ষেত্রে চেষ্টা করলো একটু বেশি লিখে দেওয়ার বা চিত্র এঁকে আপনাকে বোঝানোর, আপনাকে আলাদা অ্যাটেনশন দিল। তার ফলে দেখা যাচ্ছে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন না। অন্যদিকে আমি গ্রামে থাকি, সেই জন্য দেখা যাচ্ছে আমার টিচার হয়তো যদি সেরকম ওয়েল অ্যাওয়ার না থাকে এই বিষয়ে, আমার টিচার অন্যদের যেরকম পড়ায় আমাকে হয়তো একইভাবে পড়ালো, আমি ওনার লেকচার শুনলাম না, না শুনে আমি পিছিয়ে পড়লাম। দেখেন আমাদের শারীরিক যে ক্ষতি, যেটাকে আমরা কি বলছি ইমপেয়ারমেন্ট বলছি, সেটার মাত্রা কিন্তু একই। কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন না, কারণ আপনি আপনার পরিবেশে সেই রকমের সাপোর্টিভ যে বিষয়গুলো সেগুলো পাচ্ছেন আর আমি পাচ্ছি না। পার্থক্যটা এই জায়গায় হয়। সেই জন্য আমরা শুধুমাত্র যে মেডিকেল ইস্যু থাকলেই প্রতিবন্ধী হবে এমন না। আমরা যদি ভালো পরিবেশ দিতে পারি, তাহলে পিছিয়ে পড়বে না। এবং পিছিয়ে না পড়লে তো আমি তাকে প্রতিবন্ধী হিসাবে এই যে ৩ টা ডাইমেনশনের পার্টিসিপেশন এ যদি তার কোনো সমস্যা না হয়, আমার তো একটা কমিউনিকেশন, ফর এক্সাম্পল আমি যদি কমিউনিকেশন করার কথাই বলি, ১০০০ টা মাধ্যম আছে। এখন আমরা যদি একটাই থাকি যেটা ট্র্যাডিশনাল ওয়েতে সবসময় থাকি, সেক্ষেত্রে একজন ব্যক্তির যদি ফর এক্সাম্পল তার স্পিচে যদি কোনো সমস্যা থাকে, সে কিন্তু কমিউনিকেশন থেকে পিছিয়ে পড়বে। অন্যদিকে আমি যদি একই কথাটা বলি যে আপনি মাল্টিপল ডাইমেনশন অন্য দিকগুলা ব্যবহার করলেন, ফর যে বলতে পারছে না সে লিখে আপনার সাথে কমিউনিকেট করলো বা বিভিন্ন ডিভাইস বা টুল আছে সেগুলো ব্যবহার করে করলো, তাহলে কিন্তু সে আসলে পিছিয়ে পড়ছে না। তো সেই জন্যই আসলে আমাদের শারীরিক যে স্বাস্থ্যগত যে কন্ডিশন, সেইটার পাশাপাশি পরিবেশগত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে বা প্রতিবন্ধিতার ক্ষেত্রে। এবার আমরা দেখব প্রতিবন্ধিতার ইমপ্যাক্ট বা প্রভাবগুলো আসলে কি কি। তো ডিসেবিলিটির ক্ষেত্রে এই উল্লেখিত বিষয়গুলোর এক বা একাধিক ক্ষেত্রে প্রভাব থাকে। কারো দ দেখতে সমস্যা হতে পারে, কারো শুনতে সমস্যা হতে পারে, কারো চিন্তা ভাবনা বা বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো সেটা সমস্যা হতে পারে, মনে রাখার কাজে সমস্যা হতে পারে। শিখনের ক্ষেত্রে বিশেষ করে কিছু লার্নিং ডিসেবিলিটিস আছে, সেইটার সমস্যা প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি যাদের শারীরিক প্রতিবন্ধিতা আছে তাদের চলাচল বা মুভমেন্টের প্রভাব পড়ে এবং মেন্টাল হেলথে অনেক ডিসেবিলিটির ক্ষেত্রে প্রভাব ফেলে। এর পাশাপাশি যোগাযোগ বা আমাদের সামাজিক যে সম্পর্ক তৈরিতে, সেই সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এটার প্রভাব পড়ে। তো এই দিকগুলোর আসলে একটা বা একাধিক আসলে ডোমেইনে প্রভাব পড়তে পারে, সেটা প্রতিবন্ধী ভেদে হয়তো ভিন্ন হবে। তো সেইটা নিয়ে আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। বিভিন্ন প্রতিবন্ধিতার ধরন ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই আলোচনা থেকে আমরা আসলে যেটা বোঝার চেষ্টা করলাম যে প্রতিবন্ধী আসলে আমি চাইলেই যে কাউকে বলে ফেলতে পারবো না। যেমন আমরা দেখি অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে একটা গালি হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এটা আসলে গালি হওয়ার মতো কিছু না, এবং এই প্রতিবন্ধী হওয়ার পিছনে আসলে ব্যক্তির নিজের কোনো ভূমিকা থাকে না। সেটা অনেকের ক্ষেত্রে জেনেটিক ভাবে বা বংশ পরম্পরায় এটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে জন্মের আগে থেকেই বা জন্ম সময়ে কিংবা জন্ম পরবর্তী সময়ে কোনো দুর্ঘটনার ফলে এই সমস্যাটা হতে পারে। তো এই রকমের একটা ইস্যু, শুধুমাত্র যে মেডিকেল সেটাও না, সেই ইস্যুর সাথে আসলে কি আমাদের পরিবেশগত যে বিভিন্ন বৈষম্যমূলক প্রথা বা ব্যবস্থা, সেটার ফলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতা মানে আরো দৃশ্যমান হয় এবং তারা অনেক পিছিয়ে পড়ে অংশগ্রহণ থেকে। তো এইরকম একটা বিষয় নিয়ে আসলে মজা করা বা এটাকে গালি হিসাবে ব্যবহার করা, সেটা মোটেই কাম্য নয় আমাদের। তো আমরা আশা করব সবাই সচেতন হতে এবং আমাদের চারপাশে যারা আছে তাদেরকে সচেতন করতে। আর এই বিষয়ে যদি আপনারা আরো জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা অমনিতে বিভিন্ন আহ ইউটিউব থেকেও জানতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন বই বা বিভিন্ন রিসার্চ আর্টিকেল থেকেও পড়তে পারেন। আমি এখানে কিছু রেফারেন্স অ্যাড করে দিচ্ছি, যদি আপনারা কেউ পড়তে চান সেক্ষেত্রে এগুলোর সাহায্য নিতে পারেন। নিয়ে হয়তো আপনারা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে পারেন, একটু ধারণা লাভ করতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন সবাইকে সচেতন করার। আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার প্রিয়জন যদি কেউ থাকে যাকে আপনি সচেতন করতে চান, তার কাছেও পাঠাতে পারেন। সাথেই থাকুন। আশা করি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে সামনে। ততদিন ভালো থাকুন সবাই।